চারিদিক জনমানবশূন্য হয়ে আছে। বিস্তীর্ণ তিমিরে ঢাকা কালো রাতের ইতি টেনে সবে সবে ভোরের আলো ফুটেছে ধরণীতে। সূর্য এখনও তার তেজস্ক্রিয়া ছড়ায়নি পুরোপুরি। প্রকৃতি হিম ধরা শীতল পরিবেশে বিরাজমান। হাইওয়ে রাস্তা অদূর থেকে ভেসে আসছে দু একখানা কাভার্ড ভ্যানের সাই সাই আওয়াজ। রাস্তার দুপাশে স্থিতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে সরাসরি বৈদ্যুতিক খুঁটি। মাথায় বসেছে জোড়ায় জোড়ায় বন্য পাখিদের ঝাঁক। একে পর এক এক বন্য পাখিদের চোখের আড়াল করে নিভৃত ভোরে ফাঁকা রাস্তার মাঝ দিয়ে আপন গতিতে এগিয়ে যাচ্ছে কৃতিকের 4 চাকা ব্ল্যাক মার্সিডিস। গন্তব্য সান ফ্রান্সিসকো ছাড়িয়ে নিজের নির্জন ছোট্ট বাড়িটা। এখন অবশ্য শুধু নিজের বলা যায় না, যেহেতু ও একজনের সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেহেতু কৃতিকের যা তা তো তারও বটে। এই হিম ধরা ঠান্ডার মাঝেও গাড়ির জানালার গ্লাস খুলে তাকে দুহাত রেখে তার উপরে চিবুক ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে ওরও। যদিও কৃতিকে কান্নাকাটি একদম পছন্দ করে না, কিন্তু তাতে আপাতত ওরুর হেলদোল নেই। জীবনটা যেখানে এলোমেলো করে ছেড়ে দিয়েছে, সেখানে পছন্দ অপছন্দ নিয়ে কী আসে যায় তার। কৃতিকটা ভাববে সেসব কথা মাথায় না ঢুকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্য গাড়িতে ওঠার পর থেকে কেঁদে ভাসাচ্ছে সে। মুখমণ্ডল জুড়ে তার আকাশ সম দুঃখের ছড়াছড়ি। ওরু প্যাসেঞ্জার সিটে বসা সত্ত্বেও পা দুটো তুলে রেখেছে সিটের উপরে। ও আরাম করে বসে আছে দেখে কৃতিকও বুঝে শুনে গাড়ি ড্রাইভ করতে আপাতত যাকে ওরু কোথাও না লাগে। ওরু বাঁধনহারা, রেশমের মতো লম্বা সিল্কি চুলগুলো ক্রমাগত উড়ে এসে আশ্রে পড়ছে কৃতিকের চোখ মুখে। মাঝে মধ্যে ড্রাইভ করতে অসুবিধা হচ্ছে খুব, তবুও কৃতিক কোনো কিছুরই পরোয়া করছে না, কারণ ওর কাছে এই চুলের মিষ্টি গন্ধটা হৃদয় জুড়িয়ে দেওয়ার মতো প্রশান্তিদায়ক। দরকার পড়লে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টা অতিক্রম করবে, তবুও নিজের শরীর থেকে ওরু চুল সরাবে না। কিন্তু ওরু তো সেই ভোর রাত থেকে বাইরে মুখ দিয়ে বসে আছে। বাইরে হিম ধরা পুরো ঠান্ডাটা ওর চোখে মুখে এসে হামলে পড়ছে। এরকম ঠান্ডার মধ্যে বাইরে মুখ দিয়ে আরও কিছুক্ষণ বসে থাকতে গাড়িতে যেতে যেতে ওরও নিউমোনিয়া হয়ে যাবে নিশ্চয়। তাই কৃতি এবার এক হাতে ড্রাইভ করতে করতেই অন্য হাতে দিয়ে জানালার কাজটা তুলে দিল। জানালার কাজ টেনে দেওয়াতে একটু পিছিয়ে বসেছে ওরু, তবুও কান্না থামায়নি। চোখ দিয়ে তার এখনও গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। ওরুকে এখনও কাঁদতে দেখে সামনে ফোকাস করতে বিরক্ত ভঙ্গিতে কথা সরে কৃতিক, কাঁদছিস কেন এভাবে? মেরেছি তোকে? কৃতিকের কথা পিছনে মৌনতা পালন করে, শুধু মনে মনে বলে এর থেকে মারলে বেশি ভালো হতো। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে কখন থেকে চুপ হয়ে আছে। ওরু আদৌ উত্তর দেবে বলে মনে হচ্ছে না। গতকাল থেকে মুখে কুলু পেটে বসে আছে মেয়েটা। কৃতিকে জানে কাকে কিভাবে কথা বলাতে হয়, তাই ও খানিকটা কৌশলিক পন্থায় অবলম্বন করলো। হুট করে মাঝ রাস্তায় গাড়ি ব্রেক কষল। এভাবে গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়াতে ওরু হকচকিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, এসে গেছি। কথাটা বলেই বাইরে তাকিয়ে যেই দেখল এটা তো মাঝ রাস্তা, ততক্ষণ ঘাড় ঘুরে কৃতিকের পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে ওর চাউনিতে পাত্তা না দিয়ে গাড়ি ড্রাইভ করে থেকে একটা নুপুর বের করে সেটাকে চোখের সামনে ধরে কৃতিক শুধালো, এটা তোর? কৃতিকের প্রশ্নে ওরু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। চাই এটা? এবারও ওরু উপর নিচ মাথা নাড়ালো, হ্যাঁ বলল। তাহলে গাড়ি থেকে নাম। কৃতিকের শেষবারের কথা ওরু চোখ কপালে তুলে বলল, নামবো মানে? এই অচেনা রাস্তায় আপনি আমায় নামিয়ে দিয়ে যাবেন, ইডিয়েট? অস্ফুট কথাটা বলে কৃতিক নিজের গাড়ি থেকে নেমে গেল। ওরু কৃতিকের যাওয়ার পানে চোখ রেখে বুঝালো, এটা একটা পেট্রোল পাম্প, তার পাশেই ছোটোখাটো একটা মাঠ, হয়তো প্রয়োজনীয় কিছু কিনতে গিয়েছে সে। খানিকক্ষণ বাদে একটা মিনারেল ওয়াটার বোতল হাতে নিয়ে ফিরে এসে কৃতিক এতপর গাড়িতে বসে সেটা ওরুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাইরে গিয়ে চোখ মুখ ধুইয়ায়, তোকে পেতনির মতো দেখাচ্ছে, আমি রীতিমতো ভয় পাচ্ছি। কৃতিকের কথাটা ওরুর মোটেও পছন্দ না হলেও এই মুহূর্তে চোখে মুখে আদতে একটু পানি ছিটানো প্রয়োজন, তাই গাইগুই না করে লম্বা চুলগুলো হাত খোপা বেঁধে গাড়ি থেকে বেরিয়ে এলো ওরু। চোখে মুখে ইচ্ছে মতো পানি ঝাপটা দিয়ে নাক টেনে নিজেকে একটু স্বাভাবিক বানিয়ে পুনরায় গাড়িতে ফিরে এলো।
অরু গাড়িতে বসতেই ওর দিকে টিস্যু এগিয়ে দিল কৃতিক। অরু টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এবার তো দিন, নূপুরটা আমার ছোটোবেলার স্মৃতি। নূপুরটা নিয়ে যাও কি খুব দরকার, পরে নিলে হয় না? কৃতিকের কথা অরু আচমকা দৃষ্টিপাত করলো ওর চোখের দিকে। মনে মনে বলল, আশ্চর্য, আমার নূপুর দিয়ে ওনার কাজটা কি? অরুর ভাবনা ছেদ ঘটিয়ে একটানে ওর পা দুটো নিজের উরুর উপর তুলে নিল কৃতিক। এভাবে পা তুলে ফেলায় আকস্মিক পেছনে ঝুঁকে গেল অরু। পুরো গাড়ি জুড়ে তখনও পিনপত নীরবতা বিরাজমান, যার দরুন অরু তীব্র শ্বাস প্রশ্বাস আর হঠাৎ বেড়ে যাওয়া হৃদয় স্পন্দন আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে কৃতিক। অরু এহেন পরিস্থিতিতে আগ্রহ না করে আলতো হাতে ওর পায়ের নূপুর পরানো শুরু করে সে। নিজ পায়ে কৃতিকের হাতের নরম স্পর্শ অনুভব হতেই ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে অরু। নিজের এলোমেলো অজানা অনুভূতি বিরক্ত, যা সম্ভব নয় তাই সম্ভব করে ছেড়েছে কৃতিক। কিন্তু অরুকেই কেন বলির পাঠা বানিয়ে এরকম একটা অস্বাভাবিক সম্পর্কে জড়ালো সে? কেন অরুর সাথে সাথে নিজের জীবনটা অগ্রহণযোগ্য সম্পর্কের মাঝে ঠেলে দিল? কি চাইছে কৃতিক এভাবে অরুর জীবনটা নষ্ট করে? কেন? ভুলের শোধ নিল সে, একটা দুটো নয়। অরুর মনে হাজারো দানা বাঁধা প্রশ্নের ছড়াছড়ি, কিন্তু কে দেবে এত প্রশ্নের উত্তর? কৃতিক তো উত্তর দেওয়ার মতো ছেলে নয়। অরুর প্রশ্ন তো মোটেও নয়। অথচ এখন এই মুহূর্তে কি সুন্দর করে মনোযোগ দিয়ে অরুর পায়ে নূপুর পরাচ্ছে সে। দেখে মনে হচ্ছে এর চেয়ে প্রয়োজনীয় আর সূক্ষ্ম কাজ কোনোদিনও করেনি কৃতি। অরু তখন থেকে হিজিবিজি চিন্তায় বিভোর হয়ে আছে। চারিপাশে ওর খেয়াল নেই মোটেও। কৃতিকের নিজের হাতে কাজটা শেষ করে এক পলক ভাবুক অরুর চোখের দিকে তাকালো। এতবার নিজের হাতে বাঁধনটা আরও শক্ত করে ওর পায়ে আকস্মাৎ হ্যাচকা টান মেরে অরুকে নিজের কাছাকাছি টেনে নিয়ে এলো। আচমকা পায়ে টান দেওয়াতে সুতির ঘাগরাটা অনেকটা উপরে উঠে গিয়ে মোমের মতো সুন্দর পা দুটো দৃশ্যমান হয়ে উঠেছে কৃতিকের চোখের সামনে। কৃতিক শুষ্ক ঢোক গিলে সেদিকে একবার পরখ করে, চোখ ঘুরিয়ে অরুর অশ্রুসিক্ত নয়নের চোখ রাখল। তারপর আর একটু কাছে এগিয়ে গিয়ে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে ওর চোখে জলটুকু মুছে দিতে দিতে মাদকতা নিবিষ্ট চাউনি নিক্ষেপ করে। দু ঠোঁট নাড়িয়ে হাঁচকি স্বরে বলো, বউ। কৃতিক খুব আস্তে করে শব্দটা উচ্চারণ করলো অরু। ইন্দ্রিয়তে তা স্পষ্টভাবে পৌঁছেছে। কথাটা শোনা মাত্রই অজানা শিহরণ শরীর বেয়ে গেল অরুর। কাঁটা দিয়ে উঠল শরীরের প্রত্যেকটা লোমকূপ। অজান্তে তলপেটের মাঝে ডানা ঝাপটে শুরু করে দিল অসংখ্য প্রজাপতির দল। ইস, কি অস্বস্তিদায়ক অনুভূতি! অরু কেমন কেমন লাগছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মুহূর্তে কৃতিকে এখনও একইভাবে তাকিয়ে আছে। তো আমতা আমতা স্বরে বলে উঠল, আমি পানি পান করব। অরুর কথায় কৃতিকের ঘোর কেটে যায়। ও মুহূর্তে অরু থেকে দূরত্ব বাড়িয়ে ড্রাইভিং এ মনোযোগ দেন। ড্রাইভ করতে করতে মনে মনে কৃতিক ভাবছে, যাক, কান্নাকাটি তো অন্তত থেমেছে। ওদিকে অরু এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি পান করে পুরো বোতল খালি করে ফেলেছে। তবুও কোনো কিছু তৃষ্ণাতে হাঁসফাঁস করছে ভেতরটা। কি অদ্ভুত এই অনুভূতি! কৃতিক কি জাদু জানে? অনু ফ্রন্টিয়ারে দাঁড়িয়েছিল। অরু অনুকে দেখা মাত্রই ফেন্স গেটে ঢেলে ভিতরে প্রবেশ করে দৌড়ে গিয়ে অনুর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। অনু জানে অরু এমন কান্নার কারণও নিজে, তাই নিজের কাছে বড্ড অনুতপ্ত অনু। অরু এমন হৃদয় নিগ্রানো কান্না গতিবেগ অনু আরও নিজে সামলে রাখতে পারল না। বোনকে দুহাতে জড়িয়ে ধরে ডুবলে কেঁদে ওঠে অনু। বলে, আপার ওপর অভিমান করে এভাবে কাঁদিস না সোনা। আপা খুব সরি। আর কখনো তোকে এভাবে বকবো না, আমার ঘাট হয়েছে। অনুর কথায় ক্রন্দনরত অনু এদিক ওদিক না সূচক মাথা নাড়ায়। অরু ভাবভঙ্গিমা অনু বোধগম্য হয়নি, তাই অনু পুনরায় নরম সুরে বলেছি তো, আর কখনো বকবো না এভাবে। এসেছিস থেকে কেঁদে যাচ্ছিস, কি হয়েছে? কৃতিক ভাইয়া কিছু বলেছে? দেখি, আমার দিকে তাকা। অরুর গাল দুটো আঁচলা করে ধরে মুখোমুখি দাঁড় করিয়ে অনু আবারও শুধালো, কৃতিক ভাইয়া কিছু বলেছে? অনুর প্রশ্নে অরু পিছনে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে দেখে কৃতিক নেই, হয়তো ভিতরে চলে গিয়েছে অনেক আগেই।
তারপর পুনরায় অনুর দিকে তাকিয়ে না সুযোগ মাথা নাড়িয়ে নাক টেনে অরু বলে, কেউ কিচ্ছু বলেনি। অনু নিশ্চিন্ত হয়ে অরু দুচোখ মুছিয়ে দিতে দিতে বলল, মায়ের অপারেশনে হয়ে গিয়েছে, এখন আইসিইউতে আছে। এ দুদিন হয়তো চোখ খুলবে মা, তারপর আমার মায়ের সাথে কথা বলতে পারবো। মাকে নিয়ে দেশে ফিরে যাব, আর দুঃখ নেই। এত বড় একটা খুশির খবরে কেন যেন খুশি হতে পারল না অরু। কী করে পারবে? গতকাল রাতে নিজের সবটা সৎ ভাইয়ের নামে লিখে দিয়ে এসেছে। এইসব কথা জানি হলে মা আপা কেউ ওকে মেনে নেবে না, ভালোবাসবে না, উল্টো নোংরা বলে আখ্যায়িত করবে। এতগুলো দিন পর একটুখানি খুশি মুখ দেখেছিল ওর পরিবারটা, অথচ অরু সবার আড়ালে সেটা ধূলিসাৎ করে মাটিতে মিশে এসেছে। কৃতিক কেন করলো এমনটা? নিজের ভাবনার মাঝে অরু তৎক্ষণাৎ মনে মনে ঠিক করে নিয়েছে কৃতিককেও প্রশ্ন করবে। তাতে যা খারাপ হওয়ার হোক। তাছাড়া কৃতিক তো ওর সাথে খারাপ কোনো কিছু করা বাদ রাখেনি। তাহলে এত ভয় কিসের? অরু অজ্ঞাত ভ্রমকে ভাঙিয়ে দিয়ে ফ্রেঞ্চ গেট ঠেলে আগমন ঘটে প্রত্যয়কে দেখে অরু এক নজর অনুর মুখের দিকে তাকে দ্রুত হেঁটে বাসার ভিতরে চলে যায়। অরু চলে গেলে অরু নিজেও পা বাড়ায় ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে প্রত্যয়ের সাথে কথা বলা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে ইচ্ছে করছে না অনুর। কিন্তু পিছনে ঘুরে কয়েক কদম পা বাড়াতে প্রত্যয় ওকে টেনে ব্যাক ইয়ার্ডে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। প্রত্যয়ের এমন কাণ্ড অনু রেগে মেগে ঝাঁঝিয়ে বলে উঠে, কি অসভ্যতা শুরু করেছেন? বাড়িতে কৃতিক ভাইয়া আছে। প্রত্যয় ওর মুখটা শক্ত হাতে চেপে ধরে বলল, শুই, ওই জন্যই তো বলছি আস্তে কথা বলো। অনু ওর হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলল, কি চাই আপনার? আমাকে ইউজ করার স্বাদ মেটেনি নাকি? তিন্নির সাথে আজ দেখা হয়নি, তাই রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে এসেছেন। প্রত্যয় চটে আছে খুব। মেয়েটা তেজের সাথে কিছুতেই পেরে ওঠে না সে, কিন্তু এই মুহূর্তে ও ব্লেডের মতো ধারালো কথা আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে হৃদয়টা, সেই সাথে মস্তিষ্ক হয়ে উঠেছে হিতাহিত জ্ঞান শূন্য। প্রত্যয় নিজেকে সামনে রাখতে না পেরে চড়াত করে তুঙ্গে উঠে যাওয়া মেজাজে বহিঃপ্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। অনুর হাত দুটো মাথার উপর তুলে দেওয়ালের সাথে চেপে ধরে, ওর গালের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে প্রত্যয় বলে, কথা না শুনলে জানে মেরে ফেলবো। গত দুদিন ধরে কুকুরের মতো পিছনে পড়ে আছি, কিছু একটা এক্সপ্লেন করতে চাচ্ছি। একবারও সুযোগ দিয়েছ আমায়? এত জেদ কেন তোমার? প্রত্যয় এই প্রথমবার অনুকে তুমি করে অধিকার খাটিয়ে কথা বলল। প্রত্যয়ের মুখে তুমি আওয়াজটা যে এতটাই সুরধুর তা অজানা ছিল অনুর। প্রত্যয়ের মুখে তুমি শুনে হতবাক হয়ে ওর চশমার আড়ালে ধূসর চোখ জোগাড়ের দিকে বিনা বাচ্চে তাকিয়ে আছে অনু। একটুখানি থেমে প্রত্যয় পুনরায় কঠিন সুরে বললেও, আর কি যেন বললে? ইউজ করা কাকে বলে সেটা কি আদৌ বুঝো তুমি নাকি? বুঝিয়ে যাকে তাকে দিয়ে এসব বলো। অনু এবারে পুরোপুরি নিশ্চুপ ও ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে প্রত্যয়ের চোখে। অনুকে তখন এভাবে অবাক নয়নে চেয়ে থাকতে দেখে রাগী আওয়াজে মুহূর্তে নিচু হয়ে গেল প্রত্যয়। চোখ দুটো হিংস্রতা জ্বলন্ত অহংকার দম করে নিভিয়ে দিয়ে তাতে জড়ো হলো একরাশ মুগ্ধতা। এলোমেলো অনুভূতিগুলো উত্তাল বাতাল ঢেউ তুলে আছড়ে পড়ছে মনের তটে। অনু এতটাই কাছে যে ওর তপ্ত নিঃশ্বাসগুলো প্রত্যয় মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছে বারে বারে। এবার আর কোনো কথা নয়। অনু নিষ্প্রভ চোখের এক পলক চোখ রেখে প্রত্যয় নিজে খেই হারিয়ে ফেলল। মুহূর্তেই নিজের উষ্ণতাগত করে নিল অনুর তীর করা কাঁপতে থাকা অধৈর্যগুলো। অনু ঠোঁটে ছোঁয়া হঠাৎ করেই যেন উন্মাদ ছড়িয়ে পড়ল প্রত্যয় শরীরে রন্ধে রন্ধে। অনুর দিক থেকে কোনোরূপ বাধা না আসতেই পরম আবেশে চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। এদিকে প্রত্যয়ের নরম ঠোঁটে স্পর্শ অনু জান যায় অবস্থা। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণে দুহাত দিয়ে প্রত্যয়কে ঠেলে সরিয়ে দিয়ে তড়িৎগতিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো অনু ধাক্কার বোতায় নিজের সম্মতি ফিরে পেল। নিজের কর্মকাণ্ড যেন লজ্জিত হয়ে নরম সুরে বলল, আই এম সরি। আসলে অনুকে মাঝপথে থামিয়ে দিয়ে না ঘুরিয়ে জবাব দিল, সরি বলতে হবে না, আপনি যান এখন। আমি তোমার সাথে কথা বলতে চাই অনু, একান্তই। আমায় কি খানি সময় দেওয়া যায় না? অনু এবার ঘুরে
দাঁড়িয়ে প্রত্যয় মুখোমুখি হয়ে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় সেই দিনের মতো কণ্ঠে ধীরতা এনে বলল, 100%। আগামীকাল বিকেল সি বিচে অপেক্ষা করবে। অনু এইটুকু আশকরা পেয়ে প্রত্যয় যেন চাঁদ হাতে পেয়েছে। খুশির ঝিলিক ফুটে উঠেছে ওর চোখে মুখে। প্রত্যয়কে এভাবে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসতে দেখে অনু ভিতরে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবার পিছনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, বাবল টি আনতে ভুলবেন না যেন। প্রত্যয়ের নরম হাসি এতক্ষণে পুরো ঠোঁট জুড়ে প্রসারিত হলো। ওর পিছন থেকে হাঁক পেরিয়ে বলল, যথাজ্ঞা মহারানী। মাঝরাতে ফেরি লাইটের নিভু নিভু আলো আর সুইমিং পুলে নীলচে পানির কলকলানি মিলেমিশে পুরো ছাদ বারান্দা জুড়ে ম্যাজিক্যাল আলো ছায়া তৈরি হয়েছে। মাথার উপর খোলা আকাশ, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। কখনো কখনো সেই চাঁদ ঢেকে যাচ্ছে পেঁচা তুলোর মতো উড়ে মেঘে, আবার কখনো তীর্যক রূপালি আলো ছড়াচ্ছে পুরো ভবন জুড়ে। চাঁদের দিকে নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে সেই তখন থেকে বেশ আগ্রহ নিয়ে পরখ করছে কৃতিক। রাত প্রায় 2:35, তাও চোখের পাতায় ঘুম আসার নাম নেই। তাই তো রুম থেকে বেরিয়ে ছাদ বারান্দায় এসে সিগারেট ধরিয়ে এসেছে। সিগারেটের কুণ্ডলি পাকানো ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে নিজের মনে জমানো অজস্র অযাচিত ভাবনাগুলো। অবশ্য এখন আর ভেবে লাভটা বা কি? অরু তো সারা জীবনের জন্য অরু নামটা ভাবতে যতটা দেরি হলো, অরু সেখানে উপস্থিত ততটা হতে দেরি হলো না। নিশুতি রাতে কারো নিস্তব্ধ পায়ের আওয়াজ পেয়ে কৃতিক পিছনে ঘুরে তাকালো। অরু দাঁড়িয়ে আছে, পরনে খয়েরি রঙের সুতি চুড়িতে লম্বা চুলগুলো দিয়ে টুপটাপ করে পানি ঝরে শরীর ভিজে যাচ্ছে। তাতে হেলদোল নেই অরু, চোখে মুখে চরম বিষণ্ণতার ছাপে স্পষ্ট। হাত পায়ের ফর্সা ত্বকগুলো ফ্যাকাশে হয়ে কুঁচকে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পানিতে ভিজেছে। অরু এমন উদ্ভ্রান্তের মতো মুখশ্রী দেখে কৃতিকের ভুরু কুঁচকে শুধালো, এত রাতে শাওয়ার কেন নিয়েছিস? কি প্রয়োজন? অরু জবাব দেয় না, চুপচাপ গিয়ে দাঁড়ায় কৃতিকের মুখোমুখি হয়ে। কৃতিকের পরনের কালো হুডি আর ওভারসাইজ ডেমিন। অরু নিস্পৃহ চোখে কৃতিকের কালো কুচকুচে হুডিটার দিকে চেয়ে আছে চুপচাপ। ওর কর্মকাণ্ড দেখে কৃতিক বিরক্ত ভঙ্গি বলো, এত রাতে না ঘুমিয়ে এখানে কি আমার সাথে ঘুমাবি? ঘুমালে চল, আমিও একটু আরাম করে ঘুমাই। কৃতিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে ওর পেশিবহু বুকে ওপর ধাক্কা দিয়ে অরু কাঁদতে কাঁদতে বলো, কেন করলেন এটা? কি দোষ করেছি আমি? কোন দোষের শাস্তিস্বরূপ আমার জীবনটা এভাবে তছনছ করে দিলেন আপনি? বলুন কেন, কি হলো বলুন? এবার দুবার তিনবার যখন কৃতিকের বুকের ওপর তরু ধাক্কা দিতে থাকে তখন ওর দুহাত শক্ত করে চেপে ধরে কৃতিক চেহারা গাম্ভীর্য টেনে এনে কঠিন সুরে বলে, যা করেছি খুব ভেবে চিনতে ঠান্ডা মাথায় করেছি। এবার এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য মঙ্গল। কৃতিকের কথায় অরু ঝাঁঝিয়ে উঠে বলল, আপনি কি পাগল? আপনার বাবা জামশেদ জায়ান চৌধুরী আমার মায়ের প্রয়াত স্বামী, সে হিসেবে আপনি আমার সৎ ভাই, কিভাবে ভুলে গেলেন এটা? অরু কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক টান মেরে এক হাত ওর কোমরে জড়িয়ে ধরে অন্য হাত শক্ত করে ওর গাল দুটো চেপে ধরে বলল, খবরদার নিজেকে আমার বোন বলবি না, একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ, তোর সব কিছু আমার, তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, এভরিথিং ইজ বিলংস টু মি। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কথাটুকু শেষ করে অরুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কৃতিক। কৃতিক ছাড়তেই অরু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। এতপর হেঁচকি তুলে অস্পষ্ট সুরে বলে, সমাজ কোনোদিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না, উল্টো আমাকে নোংরা বলে ধিক্কার দিবে। তখন নিশ্চয় খুশি হবেন আপনি। কৃতিক হাঁটু গেড়ে ওর মুখোমুখি হয়ে বসে বলল, আমি সমাজ মানি না, আর যে সমাজ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলে কথা বলবে আমি সেই সমাজে ধ্বংস করে দিব, আর রিপিট ধ্বংস করে দিব। কৃতিকের কথা শুনে ওর চোখে চোখ রাখলো অরুণ। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরি দাবানল। যে তাকাবে সে ভস্ম হয়ে যাবে। অথচ ভরসা পুরুষালিত তীক্ষ্ণ জোড়া মুখশ্রী কতটাই না সুদর্শন। এক মুহূর্তের জন্য অরুণ মনে হলো এই অসম্ভব সুদর্শন মানুষটা ওর স্বামী। হুট করে কেন কৃতিককে অন্য নজরে আবিষ্কার করলো অরু? কয়েক মুহূর্তের জন্য নিজেকে বসিয়ে নিল কৃতিকের নামের পাশে তার পত্নী রূপে। পরবর্তীতে অন্য মনটা লাফিয়ে উঠে বসলো, না না, এটা কি করে সম্ভব? এমন একটা
রাগী বদমেজাজি বেপরা লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। কারণ আর যাই হোক, সারা জীবন কৃতিকের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই অরুর। কি হলো? হঠাৎ করে কৃতিকের কথা ধ্যান ভাঙে অরুর। বেরিয়ে আসে নিজের দিবা স্বপ্ন থেকে, ছোট্ট করে জবাব দেয়, কিছু না। কৃতিক ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে পুনরায় বলে, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পর। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দুহাতে সামলে নেব। তোর গায়ে কলঙ্ক আজও আসতে দেব না। একটু ভরসা রাখতে পারিস। হার্টবিট। কৃতিকের শেষ কথাটি অরু চকিতে মাথা তুলে বলল, কি বলেছি? তুই আমার হার্টবিট। অরু কিছু বলতে তার আগে ওর দিকে চোখ পাকিয়ে কৃতিক বলল, আর একটা প্রশ্ন করবি না, তাহলে মার খাবি। অপরগত অরু কী বাই করবে? মারের ভয়ে চুপচাপ পা বাড়ায় নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। কৃতিক অরুর যাওয়ার পানে তাকে দ্বিতীয়বার বিড়বিড়ায়, হার্টবিট। এই গল্পটা আমার কাছে দারুণ লাগে, কিন্তু আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য কিছু গল্প আমি অসম্পূর্ণ রেখে দিয়েছি, কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর সেগুলো শেয়ার করার জন্য আমাকে বলতে হবে যে গল্পগুলো শেয়ার করুন। যেই গল্পগুলো বাদ পড়ে গেছে সেগুলো কিন্তু শেয়ার করতে ভালো লাগে না। তারপরেও আপনারা যেহেতু পছন্দ করেছেন, যে কেউ একজন নক করলে আমি সেই গল্পগুলো শেয়ার করতে ইচ্ছুক। থ্যাংক ইউ আপু, তোমার জন্য গল্পটা আবার শেয়ার করছি। মাঝে মাঝে নক করে বললেই আমি শেয়ার করব।